সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুভ অপরাহ্ন। সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার গোপালগঞ্জ থেকে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য ও জীবনে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার মেহরুনিসা সিল্কি। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার গোপালগঞ্জ FM 92.0 মেগাহার্জে। আজ আমরা জানব গর্ভকালীন বিপদচিহ্ন সম্পর্কে। গর্ভাবস্থায় একজন মায়ের শরীরে অনেক পরিবর্তন আসে, যার সবটুকু স্বাভাবিক নয়। কিছু লক্ষণ রয়েছে যা মা ও শিশুর জীবনের জন্য চরম ঝুঁকি বয়ে আনতে পারে। আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ অতিথি ডাক্তার নাজমুন সেহার মিনি, সহকারী অধ্যাপক গাইনি ও অবস বিভাগ, গোপালগঞ্জ মেডিকেল কলেজ, গোপালগঞ্জ। ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন ম্যাম? আসসালামু আলাইকুম। ধন্যবাদ তোমাকেও সিল্কি। আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে লাইভে দেখতে এবং কমেন্টসের মাধ্যমে মতামত জানাতে হলে এখনই আপনার স্মার্টফোনে টাইপ করুন www.facebook.com/bbgopalganj.bd/। আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে এবং অনুষ্ঠান বিষয়ক যে কোনো প্রশ্নের উত্তর জানতে এখনই ডায়াল করুন 01-748-272-573 নম্বরে। আজ আমরা বিশেষজ্ঞ অতিথির সাথে কথা বলবো গর্ভবতী মায়ের বিভিন্ন বিপদ চিহ্ন নিয়ে। ম্যাম, গর্ভাবস্থায় ঠিক কোন লক্ষণগুলোকে আমরা বিপদ চিহ্ন হিসেবে চিহ্নিত করতে পারি? ধন্যবাদ। গর্ভাবস্থা আসলে একটি খুব নাজুক অবস্থা। এই সময় হচ্ছে একজন গর্ভবতী মায়ের শারীরিক মানসিক যত্নের দরকার, এবং এই যত্নটা শুধু যে সে নিজে করবে সেটা না, গর্ভবতী যিনি আছেন তার পরিবারের পক্ষ থেকেও যত্নটি আসা দরকার, এবং তাহলে আমরা একটি সুস্থ মা থেকে একটি সুস্থ বাচ্চা আশা করতে পারি। এবং আমরা যেটা মনে করি, গর্ভবতী মায়েদের 5টি বিপদচিহ্ন সাধারণত আমরা বলে থাকি, এবং সেই 5টি বিপদচিহ্নর মধ্যে প্রথম যে বিপদচিহ্নটি হলো সেটি হচ্ছে গর্ভাবস্থায় রক্তক্ষরণ। এবং গর্ভাবস্থায় রক্তক্ষরণ এটা হচ্ছে গর্ভবতী মায়ের প্রসবের সময় বা প্রসব এর পূর্বে অথবা প্রসব পরবর্তী রক্তক্ষরণ, যেটাকে আমরা বলা হয় হেমোরেজ। এবং মায়ের মাতৃমৃত্যুর যেসব কারণ আছে আমাদের দেশে, তার অন্যতম প্রধান কারণই হচ্ছে এই হেমোরেজ, পোস্টপার্টাম হেমোরেজ অথবা অ্যান্টিপ্যাটাম হেমোরেজ হয়। তো একটা মা যখন প্রসবের সময় যদি তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়, সঙ্গে সঙ্গেই তাকে অবশ্যই নিকটস্থ বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, কারণ এটি মাতৃমৃত্যুর অন্যতম একটি কারণ। যে কারণে হয়, অনেক সময় দেখা যায় কি গর্ভাবস্থায় যে প্লাসেন্টা বা আমরা ফুল যেটা বলি, অনেক সময় ডেলিভারির পরে সেটা ঠিক মতন বের হয় না, অথবা ডেলিভারির পরে যেটা হচ্ছে জরায়ুর যে সংকোচন ক্ষমতাটা থাকে সেটা অনেক সময় ঠিক মতন হয় না বা হতে চায় না, সেটার কারণেও এই পোস্টপার্টাম হেমোরেজ হয়। এবং সেটা সময় উপযোগী বা সময় মতন যদি চিকিৎসা না করা হয়, তাহলে এটা একটা কারণ হয়ে দাঁড়ায় মাতৃমৃত্যুর। তো আমরা আশা করব কি যেসব মায়েরা হচ্ছে যাদের পূর্ববর্তী বা গর্ভাবস্থায় হচ্ছে ডেলিভারি হয় বা হচ্ছে ডেলিভারি করাবেন, অবশ্যই একজন স্কিল পারসন এবং প্রয়োজন হলে হসপিটাল ডেলিভারি করানো সবথেকে ভালো। আরেকটি যেটা কারণ আমরা বলে থাকি সেটা হচ্ছে খিঁচুনি, বা যেটাকে আমরা বলি এক্লাম্পসিয়া, এবং এটা গর্ভ সময় হয়ে থাকে, গর্ভকালীন হয়ে থাকে, এবং হচ্ছে প্রসব সময় হয়ে থাকে, এবং প্রসব পরবর্তী সময়েও হয়ে থাকে। খিঁচুনিও একটি অন্যতম প্রধান কারণ আমাদের মাতৃমৃত্যুর। তো যেসব রোগীদের এরকম খিঁচুনি বা এক্লাম্পসিয়া হয়, তাকে অবশ্যই একটি টারশিয়ারি কেয়ার হসপিটাল বা বিশেষায়িত হাসপাতালে এটার ম্যানেজমেন্ট করতে হবে। যেমন বিশেষায়িত বললাম এই কারণ এখানে অনেক ধরনের প্রবলেম আসে, এবং যেটা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা সদর হাসপাতাল, এগুলো অনেক সময় এটা ম্যানেজমেন্ট করা হয় না। প্রাইমারি ম্যানেজমেন্ট আমরা দিয়ে সেসব রোগীকে অবশ্যই বিশেষায়িত হাসপাতালে পাঠিয়ে দিই, যেখানে অনেক সময় রোগীর আইসিইউ সাপোর্টও লাগতে পারে। আরেকটি লক্ষণ হচ্ছে যেটি হচ্ছে গর্ভাবস্থায় অতিরিক্ত মাথা ব্যথা, ঘুম না আসা, চোখে ঝাপসা দেখা, এবং
এসব সমস্যা যদি পরিবারের লোকজন বা গর্ভবতী মা বুঝতে পারে, তাহলে অবশ্যই তাকে জানাতে হবে এবং একজন বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে। কারণ এটা হচ্ছে প্রি এক্লামশিয়া, যেখান থেকে পরবর্তী এক্লামশিয়া বা হচ্ছে খিঁচুনি হতে পারে। তাহলে এটা যথাযথ উপায়ে একজন বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে এটা কন্ট্রোলে রাখতে হবে এবং ফলো আপে থাকতে হবে। ধন্যবাদ ম্যাম, আপনি অনেক সহজ করে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য এটা বলে দিলেন। আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে এবং অনুষ্ঠান বিষয়ক যে কোনো প্রশ্নের উত্তর জানতে এখনই ডায়াল করুন 0174827257 নম্বরে। ম্যাম, গর্ভাবস্থায় রক্তপাত হওয়া কি কখনো স্বাভাবিক হতে পারে? এরকম কি কোনো লক্ষণ আছে? একটা ডেলিভারি, সেটা আইদার আপনার ভ্যাজাইনাল ডেলিভারি হোক বা সিজারিয়ান সেকশনই হোক, বা যে ডেলিভারির সময় কিছুটা রক্তপাত হবেই। কিন্তু হচ্ছে সেটা যদি স্বাভাবিকের চাইতে বেশি হয়, তাহলে সেটা অবশ্যই একটা কনসার্ন এবং সেটা সময় মতন ব্যবস্থা নিতে হবে। ম্যাম, আমাদের বিভিন্ন দেখা যায় যে মফস্বলে বা গ্রামের দিকে আমাদের অনেক সাধারণ মানুষের মধ্যে হয়তো একটা ধারণা থাকে যে খিঁচুনি উঠলে সেটাকে জিন ভূতের আছর হিসেবে যে মানে আখ্যায়িত করা হয়, তখন দেখা যায় অনেকে কবিরাজি চিকিৎসার মধ্যে চলে যায়। এটা কতখানি বিপজ্জনক একটা পরিবারের জন্য, যদি একটু বলতেন। হ্যাঁ, এটা অবশ্যই একটা বিপজ্জনক চিহ্ন এবং এটা আগে হয়তো বা ধারণা করতো কি জিন ভূতের আসর বা হচ্ছে কি কবিরাজি চিকিৎসা নেবে। কিন্তু আমার মনে হয় মানুষ এখন অনেক সচেতন এবং সাধারণত রুগীরা অ্যান্টিনেটাল চেক আপ বা ফলো আপে আসে এবং যে কোনো কারণেই হোক, যদি এরকম কখনো লক্ষণ প্রকাশ পায়, যেমন ধরেন হচ্ছে গর্ভাবস্থায় আপনাদের হাত পা ফুলে যায় এবং যেটা হচ্ছে বিশ্রামের পরেও হচ্ছে সেটা না কমে এবং হচ্ছে এই ফুলাটা তার অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়, সাথে যদি মাথা ব্যথা, ঝাপসা বা ঘুম না আসা, সেসব ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে। এবং আমি অবশ্যই বলবো, এটার জন্য কবিরাজির কাছে যাবেন না, এটা কোনো সমাধান না, বরং এটা বিপদ ডেকে নিয়ে আসবে। আমরা একটি কল রিসিভ করব। শ্রোতা বন্ধু, শুভ অপরাহ্ন। আজকের বিষয় গর্ভবতী মায়ের বিপদ চিহ্ন। আপনার নাম এবং এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের বিশেষজ্ঞ অতিথিকে করতে পারেন। আমি রাজশাহী থেকে বলছিলাম। ধন্যবাদ। ম্যাডাম একটু আগে যে কথাগুলো বললেন সেগুলো আমার সাথে অনেকটাই মিলে গেছে। গত 13 তারিখে আমার ওয়াইফের এরকম ব্লিডিং হয়ে পরবর্তী রাজশাহী মেডিকেল কলেজে বাচ্চা ডেলিভারি হয় সিজারিয়ানের মাধ্যমে। তো বাচ্চা ডেলিভারির পর থেকে বাচ্চার অক্সিজেন লেভেল কম ছিল এবং বাচ্চার খিঁচুনি দিয়ে কালো হয়ে যাচ্ছিল। তো ওটা মেডিকেল থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে গত বুধবারে দিন রিলিজ করেছে। তারপরে টেজিট এবং বারবি ট্যাবলেট আমার মেয়েকে খাওয়ানো হচ্ছিল হসপিটাল থেকে, যেটা প্রেসক্রাইব করেছিল। তো গত 2 দিন যাবত আমার মেয়ে খুব প্রচুর পরিমাণে কাশি দিচ্ছে, যেটা আপনার কাশিতে কোনো কফ নাই বা সর্দি নাই, কিছু নাই, শুধু কাশি। তো এই বিষয়টা ম্যাডাম যদি একটু পরামর্শ দিতেন যে কি করতে পারি এখন। আর মায়ের বর্তমানে কোনো রকম প্রবলেম নাই। আর বাচ্চাকে টিকা, প্রাথমিক টিকা, এই যে ইপিআই বা প্রথম যে টিকাগুলো, এগুলো কতদিন বয়স পর্যন্ত প্রথম টিকা দেওয়া যেতে পারে, এই বিষয়টা যদি একটু বলতেন। অনেক অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধু, আমাদের সাথেই থাকবেন উত্তরের জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। এখন হচ্ছে আপনার যে জিনিসটা বললেন, আপনার হচ্ছে ওয়াইফের ডেলিভারির সময় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল এবং পরবর্তীতে আপনার বাচ্চা অ্যাসফিক্সিয়েটেড, যেটা আপনি বললেন নীল হয়ে যাচ্ছিল, শ্বাস নিচ্ছিল না, সেক্ষেত্রে বাচ্চা ভর্তি করা লাগছিল। এখন যে জিনিসটা আমার জানা দরকার, বাচ্চাটা কি পুরো মাসেই হয়েছিল নাকি সময়ের আগে হয়েছিল, এবং আপনারা কি কোনো ধরনের বাসায় চেষ্টা করেছিলেন যে কারণে বাচ্চার অক্সিজেন সাপ্লাই কমে গেছিল কি না। যেহেতু বাচ্চাটা এখন মোটামুটি ভালো আছে, সমস্যা হচ্ছে কাশি হচ্ছে এবং সে অ্যান্টিবায়োটিক খাচ্ছে। তো আমি হচ্ছে বলতে চাই কি, যদি এরকম সমস্যা হয় তাহলে আপনি একজন শিশু বিশেষজ্ঞর পরামর্শ নেবেন এবং খেয়াল করবেন বাচ্চা ঠিক মতন দুধ খাচ্ছে কি না এবং দুধ খেতে গেলে কি সে নীল হয়ে যাচ্ছে বা তার শ্বাসকষ্ট বা তার কাশি এগুলো বেড়ে যাচ্ছে কি না। যদি এরকম হয় তাহলে অবশ্যই আপনি একজন শিশু বিশেষজ্ঞর পরামর্শ নেবেন। ধন্যবাদ।
ধন্যবাদ ম্যামকে। আরেকটা উনি জিজ্ঞেস করেছেন টিকার ব্যাপারে। তো টিকার ক্ষেত্রে আমরা বলে থাকি বাচ্চা হচ্ছে জন্মের সময় একটা বিসিজি টিকা দেওয়া যেতে পারে, অথবা যদি না নিয়ে থাকেন তাহলে 1.5 মাস যখন হবে বাচ্চার, তখন ইপিআই শিডিউল অনুযায়ী বাচ্চাকে টিকা দেওয়া থাকে। আপনি বাচ্চার যখন 1.5 মাস অথবা 45 দিন হবে, আপনি নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করে বাচ্চার টিকাদান কর্মসূচি গ্রহণ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ ম্যামকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে লাইভে দেখতে এবং কমেন্টসের মাধ্যমে মতামত জানাতে এখনই আপনার স্মার্টফোনে টাইপ করুন www.facebook.com/bbgopalganj.bd/ আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে এবং অনুষ্ঠান বিষয়ক যে কোনো প্রশ্নের উত্তর জানতে এখনই ডায়াল করুন 01-748-272-573 নম্বরে। আমরা আরেকটি কল রিসিভ করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি শ্রোতা বন্ধু, আমাদের আজকের বিষয় গর্ভবতী মায়ের বিপদ চিহ্ন। আপনার এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনার নাম বলে প্রশ্নটি আমাদের বিশেষজ্ঞ অতিথিকে করতে পারেন। মোহাম্মদ শওকত আলী বলছি, গোপালগঞ্জ মিয়াপাড়া থেকে। জি। আমার মেয়ের বয়স 15 বছর। 15 বছরে গর্ভ ধারণ করছে। বিয়ে হয়েছে 4 মাস, গর্ভ ধারণ করছে 3 মাস। তো কোনো সমস্যা, বমি টমি এরকম কিছুই না, কিন্তু মাঝে মাঝে রোজা রাখে একটু পেট ব্যথা করে। এখন কি করণীয়, কোনো ডাক্তার দেখাবো কিনা একটু জানার দরকার ছিল। জি ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাকে। সর্বপ্রথম আমি বলতে চাই 15 বছর মেয়ের বিয়ে আসলে বয়স হয় নাই। হ্যাঁ, এবং হচ্ছে আপনি যদিও বিয়ে দিয়েছেন, মেয়ে এখন 3 মাসের গর্ভবতী, আমাদের WHO ক্রাইটেরিয়া অনুযায়ী সে একজন হাই রিস্ক প্রেগনেন্সির মধ্যে পড়ে। ঠিক আছে, এই জন্য হচ্ছে যদিও তার কোনো সমস্যা হয়নি, আপনি বলছেন বমি বা অন্য কিছু, সেক্ষেত্রেও আপনাকে অবশ্যই একজন গাইনি বা প্রসূতি বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে। সেটা আপনি আপনার এলাকার স্বাস্থ্য সদর হাসপাতাল অথবা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আপনি অবশ্যই দেখাবেন এবং রুটিন যে পরীক্ষাগুলো আছে সেটা করে ফেলবেন। আরেকটা জিনিস হচ্ছে বললেন পেটে ব্যথা এবং সে রোজা রাখছে। তো রোজা জিনিসটা হচ্ছে কি, আমাদের রোজার সময় একটা দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয়, ইভেন পানি পর্যন্ত খাওয়া যায় না। তো হচ্ছে যেহেতু সে অনেক বয়সে কম, এই সময় হচ্ছে প্রস্রাবে ইনফেকশনটা অনেক বেশি হতে পারে, আমি যেটা ধারণা করছি। তো সেক্ষেত্রে সে পানি খাবে বেশি বেশি করে এবং হচ্ছে একটা প্রস্রাব পরীক্ষা করেও দেখতে পারে তার ইনফেকশন আছে কি না। সেই জন্য তার একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। ঠিক আছে, তাহলে দেরি না করে আপনি হচ্ছে আপনার মেয়েকে অবশ্যই একজন বিশেষজ্ঞর হসপিটালে বা কলেজে নিয়ে যান, মেডিকেল কলেজ হাসপাতালে, এবং তার হচ্ছে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখেন কি কোনো সমস্যা আছে কি না। এবং সে যদি রোজা রাখতে কোনো সমস্যা বোধ না করে, তাহলে রোজার পরের সময়টুকুটা সে যেন পানি বেশি বেশি করে খায়। ধন্যবাদ। আমরা আরেকটি কল রিসিভ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি শ্রোতা বন্ধু, আজকের বিষয় সম্পর্কে আপনার প্রশ্ন, আপনার নাম জানিয়ে আমাদেরকে প্রশ্নটা সরাসরি করবেন। আমার প্রশ্নটি হচ্ছে যে গর্ভাবস্থায় এক্লেম্পসিয়া মানে কোন সময়টা হওয়ার ঝুঁকি বেশি থাকে এবং এর পূর্ব কোনো লক্ষণ থাকে কিনা? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটি প্রশ্ন। গর্ভাবস্থা এক্লাম্পসিয়াকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি। সেটা গর্ভকালীন সময়ে সাধারণত 5 মাসের পর থেকে এটা যে কোনো সময় হতে পারে। গর্ভাবস্থায় প্রসবের সময় এবং প্রসব পরবর্তী সময়, সেটাকে আমরা বলি হচ্ছে গর্ভকালীন সময়, সেটাকে বলা হয় অ্যান্টিপার্টাম এক্লাম্পসিয়া। প্রসবকালীন সময় সেটাকে বলা হচ্ছে ইন্ট্রাপার্টাম এক্লাম্পসিয়া, এবং প্রসব পরবর্তী সময় যেটা হয় সেটা হচ্ছে পোস্টপার্টাম এক্লাম্পসিয়া। তো হচ্ছে এটা লক্ষণ অবশ্যই আছে, আমি একটু আগেই বলেছিলাম। সেটা হচ্ছে কি, যখন হচ্ছে একটা মা যখন মনে করে কি তার প্রচণ্ড মাথা ব্যথা, তারপরে হচ্ছে ঘুম আসছে না বা চোখে ঝাপসা দেখছে, এবং সে যদি কোনো বিশেষজ্ঞের পরামর্শ বা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখে কি তার প্রেশারটা অনেক বেশি, এগুলো আমরা বলি ইমপেন্ডিং সাইন। এবং হচ্ছে